নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে আমি একটি স্টকের অ্যানালিসিস করব। আমি কয়েকদিন আগে একটি ছোট ভিডিও দিয়েছিলাম বা রিলস দিয়েছিলাম, সেখানে উল্লেখ করেছিলাম যে 27,000 কোটি টাকার একটা ক্যাপিটালযুক্ত কোম্পানি, যার কাছে অর্ডারই রয়েছে 84,400 কোটি টাকার উপরে এবং তার কারেন্ট মার্কেট ভ্যালু হচ্ছে 100 টাকার নিচে সেদিন পর্যন্ত। এখন দেখব যে কী অবস্থায় আছে। তো এটি সম্পর্কে যদি আমরা অ্যানালিসিস চান তাহলে আমাকে বলতে পারেন। আপনাদের প্রচুর কমেন্ট এসেছে যেখানে আমরা আগ্রহ প্রকাশ করেছেন যে অ্যানালিসিস আপনারা চান, সেই জন্য আমি এই ভিডিওটা করছি। আজ তারিখ হচ্ছে 4 ডিসেম্বর 2024। আমি হয়তো ভিডিওটি আপলোড করব কাল, অর্থাৎ 5ই ডিসেম্বর 2024-এ। তো দেখুন, আমি আমার মতামত এখানে শেয়ার করব। আমার জ্ঞান মতো আমি কিছু জিনিস আপনাদেরকে জানাবো। আপনারা যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করুন। আমি যেটা বলছি সেটাকে বিচার করার চেষ্টা করুন। নিজেরা চার্ট দেখুন, নিজেরা ফান্ডামেন্টালস দেখুন এবং সিদ্ধান্ত নিন। এটা আমার মতামত, এই অনুযায়ী কিন্তু আপনি নিয়ে নেবেন না। আপনি নিজেরা বিচার করবেন বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসার যদি থেকে থাকে তাহলে তার সঙ্গে কথা বলবেন। তো চলুন প্রথমেই আমরা কোম্পানিটির একটু ফান্ডামেন্টালসকে দেখে নিই যে ফান্ডামেন্টালস কেমন। যেটি আমরা বলেছিলাম, আপনারা skinner.in এলে পরেই সেখান থেকে সমস্ত কিছু কোম্পানির ডিটেলে জানতে পারবেন। প্রথমেই দেখুন লেখা রয়েছে কারেন্ট মার্কেট প্রাইস 100, অর্থাৎ যেদিন আমি করেছিলাম তার থেকে সামান্য একটু বেড়েছে। মার্কেট ক্যাপিটাল হচ্ছে 27,000 কোটি টাকার থেকে একটু বেশি। কারেন্ট প্রাইস তো বলে দিলাম। বুক ভ্যালুটা হচ্ছে একটুখানি কিন্তু কম তুলনামূলকভাবে। বুক ভ্যালুর থেকে প্রায় 11-12 গুণ উপরে কিন্তু ট্রেড করছে, সুতরাং এটা কিন্তু একটুখানি কম, দুর্বল। হাই এবং লো দেখুন, হাই এবং লো কিন্তু 140 হাই এবং লো হচ্ছে 48 টাকা 3 পয়সা। আর লো থেকে অনেকটা উপরে রয়েছে, কিন্তু হাই থেকে এখনও কম, অর্থাৎ উপরে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এনবিসিসি এটা কিন্তু একটা নবরত্ন কোম্পানি। নবরত্ন কোম্পানি সম্পর্কে আমি এখানে ডিটেলে আলোচনা করছি না, আপনারা জেনে রাখবেন যে এটি একটি বড় এবং ভালো কোম্পানি। দেখুন নবরত্নর সে কি পেয়েছে, তকমা পেয়েছে। এবং আপনারা দেখবেন যে আমি এনবিসিসি সম্পর্কে আগেও কিন্তু অ্যানালিসিস করেছি এবং সেখানে নবরত্ন যে ঢুকেছিল সে খবরটাও আমি জানিয়েছি। সুতরাং একটি বড় কোম্পানি, এ নবরত্ন হলে পরে বেশ কিছু ফেসিলিটি তার থাকে, তো সেগুলো সে পেয়েছে, নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। তো যাই হোক, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি না। এনবিসিসির এখানে কিছু চার্ট দেখাচ্ছে, আমার জানার দরকার নেই। এআই রিলেটেড, এআই দ্বারা জেনারেটেড কিছু জিনিস দেখুন। এখানে দেখুন মেশিন জেনারেটর লেখা আছে, সেই জন্য আমি বললাম প্রজ এবং কনস কিছু দেওয়া রয়েছে। তো প্রজে কি বলছে দেখুন, ডেট ফ্রি, অর্থাৎ এখানে কোনো ঋণ নেই এনার, এবং কোম্পানি হ্যাজ মেনটেন হেলদি ডিভিডেন্ড পে আউট 34.9%, অর্থাৎ ভালো কিন্তু ডিভিডেন্ড দেয়। অর্থাৎ লম্বা সময়ের জন্য আপনি যদি ট্রেডটাকে ধরে রাখেন তাহলে কিন্তু বছরের একটি নির্দিষ্ট সময়ে আপনার কাছে ডিভিডেন্ড আসবে এবং আপনি সেটাকে উপভোগ করতে পারবেন। সেটা কিন্তু এক্সট্রা বেনিফিট আপনার। এখন কি এর হচ্ছে দোষ, কি দোষ হচ্ছে দেখুন, বুক ভ্যালুকে নিয়ে বলেছে স্টক ইজ ট্রেডিং অ্যাট 11.5 টাইমস ইটস বুক ভ্যালু। বুক ভ্যালু থেকে আমি যে বলছিলাম 11-12 গুণ, সেই 11.5 গুণ বেশিতে কিন্তু ট্রেড করছে। বুক ভ্যালুর কাছে যত কাছাকাছি যত হবে তত কিন্তু ভালো হবে। যাই হোক, সেটা একটুখানি বেশি, তাতে আমাদের অসুবিধা আছে কিনা সেটা আমরা দেখব। কোম্পানি হ্যাজ ডেলিভার্ড এ পুয়ার সেলস গ্রোথ 0.97% ওভার 5 ইয়ার্স। 5 বছরে সেলস গ্রোথ কিন্তু খুব একটা বাড়াতে পারেনি, 1% করে বাড়িয়েছে। বাড়ায়নি তা নয়, বাড়িয়েছে, কিন্তু কম বাড়িয়েছে কোম্পানি। তো যাই হোক, এগুলো আমরা জানতে পারলাম। এইগুলো জানার পরই আমরা কোয়ার্টার্সে চলে আসব। কোয়ার্টার্সে কি দেখব না, আচ্ছা পিয়ার্সে একটুখানি পিয়ার্সটা দেখে নিন। দেখুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার অ্যান্ড অপারেটার্স হচ্ছে এর সেক্টর, এবং তার মধ্যে মিসলেনিয়াস। এর মধ্যে যে দুটি কোম্পানি রয়েছে তার মধ্যে জলজল করছে। এর ক্যাপিটাল হচ্ছে মাত্র 404 কোটি টাকার 27,000 কোটি টাকা, অনেক ওপরে নিচে। সুতরাং এটাকে নিয়ে আমরা বিশেষ আলোচনা করছি না। পিয়ার্স অর্থাৎ যারা এর কি বলবো কম্পিটিটার্স, তার তুলনায় এগিয়ে। এবার আমরা কোয়ার্টার্স রেজাল্টে দেখব, যে সেলসের কথা নিয়ে বলছে, সেই সেলসটাকে আমরা একটু দেখব। তো আপনারা দেখুন সেপ্টেম্বর 2024 এবং তার আগের কোয়ার্টার হচ্ছে জুন 2024, এ দুটোকে একটু বোঝার চেষ্টা করুন। সেলস দেখুন 21,144 কোটি টাকা, সেখানে এর সেলস এসছে 2,459 কোটি টাকা। তার মানে এখানে বেড়েছে না বাড়েনি? বেড়েছে। তার আগের কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে কিন্তু অনেকখানি ফল করেছিল।
দেখতেই পাচ্ছেন আগের কোয়ার্টার থেকে ফল করেছিল। এবার সেপ্টেম্বর 2024 এবং ইয়ার অন ইয়ার বেসিস যদি আমরা বিবেচনা করি সেপ্টেম্বর 2023 তার তুলনায় কিন্তু দেখুন বেড়েছে। অর্থাৎ আমরা যদি এই দুটোকেই খালি দেখি তাহলে কি দেখব, আমরা দেখব বেড়েছে প্রায় 400 কোটি টাকা, একদম 400 কোটি টাকা কিন্তু বাড়িয়েছে। তার তুলনায় যদি আমরা সেপ্টেম্বর 2022-এ দেখি, দেখুন প্রথমে কিন্তু খুব একটা বাড়াতে পারেনি, কিন্তু এই কোয়ার্টারে ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু বাড়িয়েছে। এবং তারও আগে যদি কেবল সেপ্টেম্বরের বিবেচনা করি তাহলে দেখব সেলস কিন্তু আগেরটাতে বাড়িয়েছে। অর্থাৎ একটু একটু করে কিন্তু সে বাড়িয়ে চলেছে, দু একবার যে কম হয়নি তা নয়, কম হয়েছে। এবং বিশেষত যেটা দেখা যাচ্ছে, এটা দেখে ঘাবড়াবার কিছু নেই, একটু বিবেচনা করুন। মার্চ এবং জুন কোয়ার্টারে আমি দাগ দিচ্ছি, মার্চ এবং জুন কোয়ার্টারে আমি দাগ দিচ্ছি, মার্চ এবং জুন কোয়ার্টারে আমি দাগ দিচ্ছি। এটা একটা সাইকেলিক স্টকের মতো কাজ করছে। দেখুন মার্চের থেকে জুন কোয়ার্টারে কিন্তু সবসময় নিচে নেমে যাচ্ছে, মার্চ থেকে জুনে নেমে যাচ্ছে, মার্চ থেকে জুনে নেমে যাচ্ছে। এবং তারপর দেখুন সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে বেড়ে যাচ্ছে, সেপ্টেম্বর থেকে জুন থেকে, এখানে ডিসেম্বরের রেজাল্ট দেয়নি, তো এটা কিন্তু বাড়ছে। অর্থাৎ এটা যে নেমে গেছিলো এটাতে ঘাবড়াবার কিছু নেই, এই সময়টা কিন্তু এনটিপিসি একটু খারাপ রেজাল্ট দেয় বা সেলস কম হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে নিচে চলে আসবো, এখানে অনেক জিনিস রয়েছে যেগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করছি না, আমরা একদম প্রফিটে চলে আসবো। প্রফিট বিফোর ট্যাক্স আমাদের অত কিছু ভাবতে হবে না, প্রফিট বিফোর ট্যাক্স আমরা চলে আসবো নেট প্রফিটে। নেট প্রফিট কি করছে দেখুন তো, নেট প্রফিট দেখুন আগেরটাতে ছিল 107 কোটি টাকা, এখন হচ্ছে 125 কোটি টাকা। এবং তারপরে সেপ্টেম্বর 2023-এ কত ছিল, 82 কোটি টাকা, সেখান থেকে 125 কোটি টাকা। অর্থাৎ প্রফিট কিন্তু, নেট প্রফিট কিন্তু অনেকখানি বাড়িয়ে নিয়েছে আগের সেপ্টেম্বরের কোয়ার্টারের থেকে এই সেপ্টেম্বরের কোয়ার্টারে। অর্থাৎ আমরা বলতেই পারি যে একটুখানি বাড়িয়েছে। এবং সেই ভিডিওতে আমি এটাও শেয়ার করেছিলাম যে আর্নিং প্রাইসটা, আর্নিং পার শেয়ার 39 পয়সা থেকে 35 পয়সা বাড়িয়েছে, 45 পয়সা হয়েছে। অর্থাৎ এখানেও কিন্তু সে বৃদ্ধি ঘটিয়েছে আর্নিং পার শেয়ার, অর্থাৎ যারা শেয়ার হোল্ডাররা তাদের ইনকাম করার প্রবণতাটা কিন্তু বাড়বে। এবারে আমার এক দর্শক তিনি বলেছেন যে স্যার এফআই এবং ডিআইরা কিন্তু এই স্টকে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমরা সেই ডাটাটাও দেখব, আমি বলছি না যে কমাচ্ছে না, কমালে কমাবেন, আপনারা দেখব এবং সব কিছু দেখে বিচার করব। এটা শুধু ফান্ডামেন্টালসের বিচার হচ্ছে, এটা খালি আমি ইনফরমেশন দিয়েছি, আপনারা দেখুন। আমরা চলে আসবো দেখুন ইনভেস্টারে। ইনভেস্টারে মেন ইনভেস্টার যারা, তাদের কথাটা আমরা প্রথমে দেখব। কারা কারা মেন ইনভেস্টার? প্রথমে হচ্ছে কোম্পানির মালিক অর্থাৎ প্রমোটার্স, এখানে সরকারি, তো গভর্নমেন্ট। তো সে দেখুন দীর্ঘকাল 61.75% টানা রেখে দিয়েছে, অর্থাৎ বেচাবেচির কোনো ব্যাপার নেই। এফআইএসরা আগের কোয়ার্টারে 4.11 ছিল, এই কোয়ার্টারে অক্টোবরে অর্থাৎ এই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে 4.05% করেছে, একটুখানি কমিয়েছে। এবার আপনারা একটু মনে করে দেখুন যে নিফটির চার্টটাকে দেখুন, নিফটির চার্টটাকে দেখলে পরে কি দেখবেন যে 27শে সেপ্টেম্বর থেকে টানা নিফটি 2 মাসে প্রচুর পড়েছে। আপনার কি মনে হচ্ছে এরা কি খুব বিক্রি করেছে এফআইএসরা? এত সেল করে যাবার পরও এরা কি খুব সেল করেছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে? দেখুন খুব সেল করেনি, তারা কিন্তু সামান্যই সেল করেছে। এই কোয়ার্টারটাকে ধরলে পরেও দেখবেন খুব সেল করেনি। তুলনামূলকভাবে আমরা যদি ডিআইয়ের ডাটা দেখুন তাহলে পরে কিন্তু দেখবেন তারা কিন্তু সেল তো করেনি, উপরন্তু সামান্য কিছু পরিমাণ বাড়িয়েছে। তাহলে বুঝতেই পারছেন কিছু পাবলিক কিনেছে, নাম্বার অফ মানে আপনার হচ্ছে পাবলিক কিন্তু কিছু পরিমাণ বাড়িয়েছে। তাহলে একমাত্র কমিয়েছে বলতে এফআইএস তো সমস্ত কোম্পানিতে বিক্রি করেছে। এবং যেখানে একটা হিউজ সেলিং হয়েছে নিফটিতে, আমরা দেখছি মার্কেটে বিভিন্ন রকম, সেখানেও কিন্তু এনবিসিসিতে রিমার্কেবল বিক্রি আপনি বলতে পারেন না, ও সামান্য পার্সেন্টেজ তারা বিক্রি করেছেন। তো যাই হোক, এই হচ্ছে আপনার হচ্ছে ডেটা। এবারে আমরা চার্টেই চলে যাব, চার্ট একটুখানি দেখব। তো চার্টে প্রথমে মান্থলি টাইম ফ্রেমে আমরা চার্টটাকে একটু দেখি। দেখতেই পাচ্ছেন এটা মান্থলি টাইম ফ্রেমের চার্ট। এখন এই চার্টটাকে দেখে আপনি কি মনে করতে পারেন? এই চার্টটাকে দেখে আমরা যদি কেবল প্রাইস অ্যাকশন আঁকি তাহলে এখান থেকে দেখুন একটা ধাক্কা খেয়েছিল, এখান থেকে একটা ধাক্কা খেয়েছিল, ঠিক কিনা? এখান থেকে একটা ধাক্কা খেয়েছিল,
তো দেখুন ঠিক সেই জায়গা থেকেই আমাদের মান্থলি টাইম ফ্রেমে কিন্তু কি দেখছি, ওপরে নিয়ে গেছে এবং নিচে এসেছে। এটা কিন্তু একটা লম্বা সময়। এটা কিন্তু 17 সাল, 17 সাড়ে 17 সাল অর্থাৎ 18 সালের আগেকার একটা ব্রেকআউট ঘটেছিল 24 সালে। আপনি কি এটাকে এইভাবে ভাবতে পারেন না যে ব্রেকআউট ঘটলো এবং রিটেস্ট করতে এলো? আপনি এমনও তো ভাবতে পারেন যে একটা স্ট্রাকচারের রেজিস্ট্যান্স এসেছিল, সেটাকে ভাঙলো এবং রিটেস্ট করলো এবং এখান থেকে আমাদের কেনার সুযোগ। আপনি ভাবতে পারেন, এবং এই উইকটাকে আপনাকে কি বলছে যে হিউজ বাইং এসছে এখান থেকে। তাহলে এটা ব্রেকআউট ঘটলো এবং এখানে ধাক্কা খেলো, এবারে উপরের দিকে যেতেও পারে, নিচের দিকেও যেতেও পারে। আপনি এখন যেখানে যদি কেনাকাটি করেন, তাহলে এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন, অর্থাৎ সাপোর্ট এরিয়াতে এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তার থেকে সামান্য একটু উপরে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এখানে যদি আমার ইন্ডিকেটারটি সূর্যরঞ্জন সিগন্যালস লাগায়, তাহলে কি বলছে একবার দিচ্ছি, আমি একবার দেখি। দেখুন, সূর্যরঞ্জন সিগন্যালস মান্থলি টাইম ফ্রেমে বহু আগে কেনাকাটির জন্য দিয়েছিল, তখন 30 টাকারও নিচে নেমেছিল, যেখান থেকে এটি আপনি প্রায় 4 গুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছেন এই ইন্ডিকেটার অনুযায়ী। তো সেটা বাদ দেন, আমরা শুধুমাত্র কি দেখব, এখন সে বাই সিগন্যালের মধ্যেই আছে, কিন্তু সে ক্লাউডটাকে ভেঙে নিচের দিকে এসেছে এবং নিচের দিকে এসে একটা ক্লাউডের কাছে সাপোর্ট নিয়েছে। ঠিক এই জায়গাটা থেকে সাপোর্ট নিয়ে আবার সে উপরের দিকে যাচ্ছে এবং এখানে এই জায়গাতে 108, 110 এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে ক্লাউড অনুযায়ী। এখন এই যে যদি একে ভেঙে উপরের দিকে যেতে পারে তাহলে ভালো। তো এটা হচ্ছে আপনার হচ্ছে মান্থলি টাইম ফ্রেমে। মান্থলি টাইম ফ্রেমে ইন্ডিকেটার সাহায্যে দেখলাম। আমরা উইকলি টাইম ফ্রেমে একটু দেখি। দেখুন, উইকলি টাইম ফ্রেমে হচ্ছে দেখতে এরকম লাগে। আমরা মুছে দিলাম যা আমাদের ছিল। উইকলি টাইম ফ্রেমে দেখে আপনার কী মনে হচ্ছে? উইকলি টাইম ফ্রেমে আপনার মনে হচ্ছে না যে এরকম জায়গাতে আমরা একটা রেজিস্ট্যান্স কল্পনা করতে পারি যেখান থেকে ধাক্কা খেয়েছে, এবং ঠিক এইরকম জায়গাতে একটা আমরা সাপোর্ট কল্পনা করতে পারি যেখান থেকে সাপোর্ট নিয়েছে। এখন ধীরে 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 আমাদের মিনিমাম টার্গেট কিন্তু এটা, যদি আমরা উইকলি চিন্তাভাবনা করি। এবার উইকলিতে আমরা প্রথমেই যেটা ব্যবহার করব, যে ক্লাউড কী বলছে তার জন্য সিগন্যাল ইন্ডিকেটার লাগালাম। দেখুন, উইকলি টাইম ফ্রেমে কিন্তু এই সেল দিয়েছে এবং সেলটা কাজ করেছে। উইকলি টাইম ফ্রেমে, ছোটো ছোটো টাইম ফ্রেমে কিন্তু ক্লাউডকে মুড়ে কিন্তু উপরে উঠে গেছে, সুতরাং এবার কিন্তু সে উপরের দিকে ওঠার চেষ্টা করবে। এটাকে ভেঙে যখনই উপরে উঠে যাবে তখন কিন্তু তার পক্ষে ভালো এবং উপরের দিকে সে যাবার চেষ্টা করবে। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা যদি আনরাইভেলড ইন্ডিকেটার লাগাই তাহলে দেখব যে উইকলি টাইম ফ্রেমে আনরাইভেল কিন্তু এবারে বাই দিয়েছে। আনরাইভেল কিন্তু বাই সিগন্যাল জেনারেট করেছে এবং তার উপরেই কিন্তু মার্কেট ঘুরছে। টার্গেট 1, টার্গেট 2 এবং 3-4 টার্গেটে আমাদের আছে। এইভাবে চলতে থাকবে। আমি আপনাদেরকে এটির একটি স্ক্রিনশট নেবার জন্য ছোট করে দিলাম। আপনারা চাইলে পরে স্ক্রিনশট নিয়ে নিজেদের চার্টে এটাকে লাগিয়ে রাখতে পারেন দাম অনুযায়ী। দেখতেই পাচ্ছেন কাছাকাছি পাবেন, এক্স্যাক্ট হবে না, কিন্তু কাছাকাছি আপনারা করতে পারেন। সুতরাং এটা হচ্ছে, আপনারা এখানে আরও একটি কাজ করতে পারেন। আমরা অনায়াসে একটি চ্যানেলকে ড্র করতে পারি উইকলি টাইম ফ্রেমে। আমরা একটি চ্যানেলকে ড্র করতে পারি এবং চ্যানেলটা ড্র করলে দেখুন চ্যানেলটাকে ভেঙে ওপরের দিকে সে যাওয়ার চেষ্টা করছে, যেমনটি এখানে একটি চ্যানেলকে ভেঙে সে উপরের দিকে গিয়েছিল। একটু অনেকটা আপনি প্রতিচ্ছবি দেখতেই পাবেন, অনেকখানি প্রতিচ্ছবি একই রকম। তো দেখা যাক মার্কেট কি করে না করে। এবার আমরা ডেলি টাইম ফ্রেমে একটুখানি দেখে নিই। তো ডেলি টাইম ফ্রেমে দেখুন, এখানে দেখে কি মনে হচ্ছে, এখানে আপনি একটি কি ডব্লিউ প্যাটার্নের গন্ধ দেখতে পাচ্ছেন চোখে? এখানে যদি এমনিভাবে যদি আমরা একটা টানি তাহলে দেখবো একটা রেজিস্ট্যান্স। যদি নিখুঁতভাবে টানতে হয় তাহলে আমি নিখুঁতভাবে টেনে মোটামুটিভাবে খুব বেশি সময় না নিয়ে আমি একটু টানার চেষ্টা করছি। এটা দেখুন, এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল এবং এটি হচ্ছে আপনার, এটার উপরে আপনি কিন্তু অনায়াসে করতে পারেন। দেখুন এখানে দুটো জায়গা রয়েছে বলে আমি এই লেভেলটিকে দিলাম। এবারে দেখুন এখানে, এখানে তো এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, ঘুরছে।
আমরা যদি প্রথমে আনরাইভেল তাকাই, দেখুন একদম দাগে দাগে আনরাইভেল বাই অ্যাবাভ মিলে গেছে, একদম দাগে দাগে মিলে গেছে এবং বাই অ্যাবাভের কাছাকাছি এসেছে। কিন্তু এখানে খেয়াল করতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে উপর থেকে কিন্তু কেউ যেন একে ঠেলছে। এর উপরে একে সাস্টেন করতে দিন, 102 দিনের উপর একে যেতে দিন এবং সাস্টেন করতে দিন, তবে কিন্তু ভালো হবে। অর্থাৎ এরা যারা নিচের দিক থেকে নামাচ্ছে তারা জিততে পারে কিনা সেটাই আমাদের দেখার। আচ্ছা, আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে অনেক আগে সে বাই দিয়েছে এবং তার বাই অনুযায়ী আমরা কিন্তু কিছু লাভ অলরেডি করে ফেলেছি বাই সিগন্যাল দিয়ে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনার অ্যানালিসিস। যেটা দেখুন আমি দাগ দিয়ে রাখলাম, এর উপরে সাস্টেন করলে পরে এনবিসিসির জন্য ভালো হবে বলে মনে হয়। সুতরাং আপনি কোন টাইম ফ্রেমে করবেন, কত দিনের জন্য করবেন, তার জন্য অ্যানালিসিস করতে হবে। আমি 1 ঘন্টা বা তার নিচে কোনো অ্যানালিসিস করলাম না। সুতরাং এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই লেভেলটাকে পার করে যদি উপরে যায় এবং সাস্টেন করে তাহলে এনবিসিসির জন্য ভালো। এটা সিম্পল প্রাইস অ্যাকশন অনুযায়ী। ঠিক আছে, আশা করি আপনারা আলোচনা শুনলেন। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, তবে বাই করব না সেল করব এই প্রশ্নটা করেন না, এটা আমি উত্তর দিতে পারবো না, কারণ আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। নমস্কার, ধন্যবাদ।